আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার দেওয়া মিথ্যা অপবাদ গল্পের ৪র্থ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা বাদ দিয়ে শুরু করা যাক। কারণ সে হলো লিমা। লিমা বলে, কেমন আছোস? ভালো আছি, তুই কেমন আছোস? ভালো। তা তুই এই কলেজে? কিন্তু তুই এখানে কেন? আর আমি তো এখানেই ভর্তি হয়েছি। যে ছেলেগুলো টেস্ট করতেছিল আমরা যার পরে ওরা চলে যায়। এখানে না দাঁড়িয়ে চল অন্য কোথাও কথা বলি। ও, আপনারা তো চিনতে পারছেন না লিমাকে। আচ্ছা চলেন ওর পরিচয় দিই। লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। এসএসসির পরে ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হয় এবং ওরা সপরিবারে চলে যায়। এরপরে ওর সাথে আর যোগাযোগ হয়নি, ওদের শেষ। এখন বর্তমানে ফেরা যাক। আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমরা আড্ডা স্থানে চলে আসলাম। তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দিই। তোর লাগবে না, আমি হয়ে নিচ্ছি। হ্যালো, আমি লিমা। সকলে পরিচয় হয়ে নিল। তা আন্টি আঙ্কেল কেমন আছে? ভালো আছে। আচ্ছা তুই এখানে আসছোস, চল আমাদের বাসায় যাবি আজকে। না, আজকে যাব না, অন্যদিন। আসলে আগে যখন স্কুলে পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায়, যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চেনেন। আচ্ছা ঠিক আছে। তখন ঘন্টা বাজলো, আমরা ক্লাসে গেলাম। তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে, আর আমি চুপি চুপি ওরে বললাম, কি দেখোস মামা, ক্রাশ নামক বাস খাইছি। যথারীতি ক্লাস শুরু করে বের হয়ে এলাম। ও, আপনাদের তো বলাই হয় নাই, রাহাত আর সামিয়ার হয়ে গেছে, আই মিন রিলেশন। তা রাহাত আর সামিয়া পিছে কথা বলতে বলতে আসতেছে, চলেন ওরা কি বলে শুনে আসি। না থাক, ওনার কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অনন্যার খালা বোন নাকি আসবে আজকে, তাই তাকে আনতে যেতে হবে। সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে। তখন বুঝলাম ওই তো ওর বোন আসছে। তখন অনন্যা ওকে জড়িয়ে ধরলো আর আমার দিকে এগিয়ে আসলো। এসে, ওকে, আমি ওনাদের বাসার ড্রাইভার। ও, অনন্যার খালাতো বোনের নাম মাহি। আর হ্যাঁ, আমি অন্যের আশ্রয় থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চাইছিলাম। তাই আঙ্কেল বলেছিলেন যে অনন্যার ড্রাইভার হয়ে থাকতে। এর জন্য উনি আমার বেতনও দেন। কোনো চাকরির জন্য আমি আর দ্বিমত করিনি, রাজি হয়ে গেছি। এবার বর্তমানে আসি, আপনি গাড়িতে ওঠেন। তখনই আমার গালে দুটা থাপ্পড় পড়লো। আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়তেছিল। ওই, আমি কি নিজের হাতে গাড়ির দরজা খুলবো? তুই আমাকে কীভাবে বলিস দরজা খুলতে? আর আমাকে ম্যাডাম বলবি, মনে থেকে যেন। মাহি তখন উপরের কথাগুলি বলে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আর অনন্যা স্তব্ধ হয়ে আছে মাহির ব্যবহারে। সে মাহিকে বলল, ওই, তোর থেকে বড়, ওর সাথে ভালো ব্যবহার করবি। ইস, ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না। আর আমি ছোটো লোকদের দেখতে পারি না, ভুলে যাস না, সবাই মানুষ। তোকে জ্ঞান দিতে হবে না। আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহিকে বসলো। অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, ওই ড্রাইভারের জন্য তোর এত দরদ কেন? কারণ আমি তাকে, এই না না, কিছু বলা যাবে না, মনে মনে বললো। তখন মানুষকে সম্মান দিতে হয়। অনন্যা আমাকে বললো, ওর কথা কিছু মনে করো না, ও এরকমই না। ঠিক আছে। আর কেউ গাড়িতে কোনো কথা বললাম না। প্রায় 30 মিনিট পরে আমরা বাসায় চলে আসলাম। আর গাড়ি থেকে নেমে গাড়ির পেছনের দরজা খুলে দিলাম আর মাহি নেমে গেল। আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে। আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম। বিকেলের সাথে গেলাম, গিয়ে দেখি অনন্যা আর মাহি দুজনেই আছে। আমি আসে পড়বো তখন মাহি ডাক দিল, এই ড্রাইভার এদিকে আয়। আমি ওদের কাছে গেলাম। তখন বললো, তুই এখানে কেন? আপনারা এখানে আছেন আমি জানতাম না, তাহলে আর আসতাম না। নেক্সটের জন্য আর কখনো এমন না হয়। আচ্ছা, হবে না। তখন, ওই আসবে না মানে কি? ও আসবে, তাতে কোনো সমস্যা নেই। আমি কথা না বাড়িয়ে চলে আসলাম নিচে। এসে ভাবতে থাকলাম, আমাদের তো অনেক জমি আছে, তা তো এদের থেকেও বেশি। আর মাহি আমাকে এত অপমান করতেছে, সবই আমার কপাল, কিছু করার নেই। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বাসে চলে আসলাম। রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবো খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো। আর আমি আসার পরে মাহি বললো, ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে, ওই তোমার থেকে বড়, সম্মান দিয়ে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। মাহি মনে মনে তোর জন্য আমাকে অপমান করলো, আমি তোকে ছাড়বো না, আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এভাবে এক সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারি না। আর অপরদিকে অনন্যা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পরের দিন কলেজে এসেছিলাম, তখন অনন্যা বলল, আজকে কলেজ ছুটির পর এক জায়গায় যাব। ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি প্রতিদিনের নাই আজকেও আড্ডার বিকল্প হলো না। আমি আর লিমা একটু দূরে গিয়ে, শোন, তোর কি বয়ফ্রেন্ড আছে? না, নেই। কেন? তাহলে তো ভালোই হলো। আর হ্যাঁ, মেহেদি তোকে লাইক করে, তোর কি ওরে ভালো লাগে? করা যায়, খারাপ না। আচ্ছা, ওরে বলে দিস আমি রাজি। আচ্ছা। একটু পরেই ঘন্টা বললো আর আমরা ক্লাসে চলে গেলাম। আর অনন্যা বললো, ওর সাথে কি বলতেছিলে একটু ওয়েট করো, জানতে পারবে। আমার ক্লাস করার পর আজকে কেউ যাবি না, মেহেদি ট্রিট দেবে। আমার কথা শুনে সবাই খুশি, কিন্তু কেউ জানে না কী কারণে ট্রিট। এমনি মেহেদিও জানে না কী কারণে আমি ট্রিট দেবো। তখন মেহেদি বলে, সকালে বললো, কারণ, আরে মাম্মা, লিমা রাজি হয়ে গেছে। আমি তখন বললাম। তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর আমি দেখলাম লিমা লজ্জায় নিজের দিকে তাকিয়ে আছে। আরে রে, এভাবে তাকিয়ে থাকবি নাকি? ট্রিট নিবি? আরে অবশ্যই নিব, সবাই তখন বলে। অন্যদিকে রাহাত বলতেছে, আজকে তোর পকেট খালি করব, আমার বেলায় মনে আছে। তখন আমরা সবাই হেসে উঠলাম। মেহেদি তখন
কপাল চাপড়ে উঠলো। আমার কপাল আজকে খারাপই আছে। তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতো খাবার অর্ডার করলাম। খাবার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার মতো বাসে চলে আসলাম। আর পরের দিন মাহি চলে গেল। আমি মনে মনে বললাম, এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে দিয়েছে, চলে যাওয়াতে বাঁচলাম। আর এর মধ্যে চলতে থাকে আমার জীবন, কলেজ যাওয়া, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা, দেখতে দেখতে 2 মাস চলে যায়। এখন আঙ্কেল আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন। যদিও আন্টি প্রথমে একটু খারাপ নজরে দেখতেন, কিন্তু এখন অনেক ভালোবাসেন। অপরদিকে অনন্যার হাবভাব দেখে বোঝা যায় সে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনো বলেনি। যদিও আমি ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তা কখনো বলা যাবে না, কারণ আমার নিজেরই এখন কোনো অস্তিত্ব নেই। সেখানে ওকে নিব কীভাবে? যা কোনো কথা বলে ফ্ল্যান্সলিং, এখন গল্পে ফেরা যাক। পরের দিন সকালে উঠে আমি সারপ্রাইজ, কারণ আঙ্কেল বললো ওনার সাথে আজকে অফিসে যেতে হবে, যে কারণে আমি রেডি হয়ে নিলাম। আজকে আর কলেজে যাওয়া হবে না, তাই অনন্য একাই চললো কলেজে। চলেন এখন। আচ্ছা চলুন। আমি আর আঙ্কেল ওনার গাড়ি নিয়ে রওনা হলাম অফিসের দিকে। জ্যামের কারণে অফিসে পৌঁছতে একটু লেট হয়ে যায়। আঙ্কেল ম্যানেজার সাহেবকে বললেন আমাকে অফিসটা ঘুরিয়ে দেখাতে, তাই আমি আঙ্কেলের সাথে দেখলাম অনেকের কাজের গতি স্লো, ঠিকমতো কাজ করছে না, কিন্তু আমি কাউকে কিছু বললাম না, শুধু দেখে গেলাম। আর সম্পূর্ণ অফিস ঘুরে আঙ্কেলের রুমে পৌঁছলাম। আঙ্কেল ওখানেই আছেন। তাই আমি গিয়ে বললাম, আঙ্কেল অফিসের লোকেদের কাজের গতি অনেক কম, ওদের তো কাজ সঠিকভাবে করা উচিত, বেতনও অনেক বেশি দেওয়া হয়। এদিকে অনন্য কলেজে চলে গেল আর আড্ডার স্থানে চলে গেল। তখন কী রে, আবির আসলো না কেন আজকে? ওর বাবার সাথে অফিসে গিয়েছে। তখন রিতা বলে, আচ্ছা। অপরদিকে আমান সাহেব আবিরকে সব বুঝিয়ে দিচ্ছে আর তিনি বলছেন, এখন থেকে প্রায় সময় তুমি অফিসে আসবে, তাহলে আমি একটু মুক্তি পাবো। কাজ বুঝিয়ে দেওয়ার পর আবির তার রুমে এসে ভাবতে লাগলো, কর্মীরা তো তাদের কাজ ঠিকমতো করছে না, এর কারণ কি? না, আমাকে এই খোঁজ নিতে হবে। আর কাজ ঠিকমতো করলে আরও অনেক বেশি লাভবান হয়ে যাবে। তাই যে ভাবা সেই কাজ। তখন বেশ কয়েকজনকে ডেকে নিল আবির। আচ্ছা, আপনাদের কাজের ঠিকমতো করছেন না কেন? আমাদের পরিশ্রম হয় অনেক, আর সেই তুলনায় টাকা অনেক কম পাই। আর অন্য ফ্যাক্টরিতে আরও ভালো টাকা পেতাম। আপনাদের কত বেতন পান? 10,000 টাকা। শিট, এই কথা বলে টেবিলে একটা বাড়ি দিল। আর আপনাদের সাধারণ স্টাফদের বেতন 15,000 টাকা। আর আপনাদের উপরে যারা, তাদের বেতন 20,000, কিন্তু আপনারা পান 14,000। আপনারা যান, ন্যায্য মূল্য আপনারা পাবেন, আপনারা কাজে মন দেন। ইয়ে, সকল কর্মী খুশি, তাদের এখন খুশি খুশি লাগছে, তারা কাজে গেল। তবে এখন আমার কাজ করতে হবে। কে এই সকল কাজ করছে? আমি আঙ্কেলের রুমে গেলাম আর সব কিছু খুলে বললাম। তখন আঙ্কেল ম্যানেজার সাহেবকে ডেকে পাঠালেন, সকল কর্মীদের বেতনের খাতাটা আমার কাছে নিয়ে আসুন। মানে আপনার দেখার প্রয়োজন নেই, ওইগুলো তো আমার কাজ, আমাকে করতে দেন, শুধু আপনার কষ্ট হবে আমাকে। আঙ্কেল তখন বলে, আপনাকে আনতে বলেছি। আচ্ছা আনছি। এই বলে ম্যানেজার চলে গেল। আর কিছুক্ষণ পরে আসলো খাতা নিয়ে। আঙ্কেল আমাকে বললেন দেখতে। আমি মিলিয়ে দেখলাম প্রায় 10 কোটি টাকার মতো হাতিয়ে নিয়ে নিজের নামে করে নিয়েছে। এটা আঙ্কেলকে বলার পরে আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো। আর যেটা সকল টাকা নিয়েছেন তা কোম্পানির অ্যাকাউন্টে নিয়ে যাবেন, নাহলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হবো। এটা বলার পর দেখলাম ম্যানেজার পকেট থেকে কি যেন বের করছে। পরক্ষণই খেয়াল করলাম তার হাতে রিভলভার। আর আঙ্কেলের দিকে যখনই মারতে যাবে তখন আমি আঙ্কেলের টেবিলে বা হাতের কাছে থাকা কাচের গ্লাস নিতে ম্যানেজার দিকে ছুড়ে মারলাম। তখনই তার হাত থেকে রিভলভারটা পড়ে গেল। আর আমি তা নিয়ে তার দিকে তাক করলাম। এদিকে আঙ্কেলের ডেকে সিকিউরিটি এসে পড়েছে। আঙ্কেল পুলিশকে খবর দিলেন। কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং তাকে গ্রেফতার করে। যার আগে আঙ্কেল তার অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে সকল টাকা নিয়ে নিলেন। তারপরই পুলিশ ম্যানেজারকে নিয়ে চলে গেল। সকল কর্মীরা অবাক, কেন পুলিশ এসেছে বা কী কারণেই ম্যানেজারকে ধরে নিয়ে গেল। আমি গিয়ে, আপনাদের যে ম্যানেজার ছিল সে আপনাদের টাকা থেকে কেটে তার অ্যাকাউন্টে করতো, তাদেরকে ধরে নিয়ে গেছে। সকলে শুনেন, স্টাফদের বেতন 15,000 টাকা আর তাদের উপরে যারা আছেন তাদের 20,000 টাকা। এই কথা শুনে সকল স্টাফ আনন্দে মেতে উঠল। আমি আরও বললাম, এখন থেকে যদি ভালো মতো কাজ করেন তাহলে আপনাদের বেতন আরও বাড়ানো হবে। এখন থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করব। সকল কর্মী বলল, তাহলে যে যার মতো কাজে লেগে যান। তখন সবাই যে যার কাজ করতে লাগলো। সেদিনের মতো আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। আসতে রাত হলো, তাই আমি এবং আঙ্কেল ফ্রেশ হয়ে রাতে খাবারের জন্য খাবার টেবিলে গেলাম। আঙ্কেল বলে, এখন তো নতুন ম্যানেজার লাগবে। আমি তখন বললাম, নতুন ম্যানেজার লাগবে মানে? আগের জন কই গেল? তখন আঙ্কেল সব খুলে বললো, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিই, তাহলে ম্যানেজার পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন আঙ্কেল একাই অফিসে গেলেন, কারণ আমি আজকে কলেজে যাব। তাই আমরা দুজন, মানে আমি আর অনন্যা কলেজে গেলাম আর কি, প্রতিদিনের নাই আড্ডা দেওয়া। আচ্ছা, তোদের ইচ্ছা কি? বড় হয়ে কী করবি? ছেলে ফ্রেন্ড 3জন বললো আব্দুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি করবে। আর একজন বললো আমার ব্যাপারে ব্যবসা করব। আর মেয়েগুলো কথা কি বলবো, ওরা স্বামীরটা বসে বসে খাবে মজা করে। আপনাদের তো বলে হয়নি, রাহাত আর মেহেদি দুজনে। সাইমা আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ডের নাম।
মনে আসছে না সাথে প্রেম করেছে। সেদিনের মতো ক্লাস করে বাসায় চলে আসলাম। রাতে খাওয়ার পরে ভাইয়া আমার সাথে কেমন এমন করলো, আমি তার কিছুই করিনি, যার কারণে আমাকে বাসা থেকে বের করে দিল। তাও আবার কোনো এক মিথ্যা অপবাদে। আমি কি আর কখনোই আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো না? সারা জীবন কি এভাবেই থাকতে হবে কোনো এক মিথ্যাবাদ নিয়ে? এটা চিন্তা করে চোখে জল এসে গেছে। চোখ এটাও বিশ্বাসঘাতকতা করে না, চাইলেও কেন যে চোখের জল আসে কে জানে। অনেকদিন তো হলো মায়ের সম্পর্কে জানি না, তাই আমি আমার ফুফাতো ভাইকে, যার সাথে কথা বলতে গিয়ে প্রথমে অনন্যা শুনে ফেলেছিল, ফোন দিলাম। তারপরে এক্ষুনি রিসিভ করলো। আমি বললাম কেমন আছিস? ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। হাসান, আগের নামটা মনে নেই তাই নতুন করে নাম দিলাম। আমি আবির। শোন, মা কেমন আছে? তেমন ভালো না, তোর কথা অনেক বলে। তবে শোন, তোর এই ব্যাপারে বাইরের কেউ জানে না। যদি কেউ তোর কথা জিজ্ঞাসা করে তাহলে কিছু একটা বলে দিই। এই তো সেদিন আমি তোদের বাসায় যাই আর দেখে রায়পুরে তোর যে খালামণি থাকতেন তারা এসেছেন, তখন তিনি তোর কথা বলছিল। আপু, তোমার ছোটো ছেলে মানে আবিরকে তো দেখছি না। ও, ওই তো ওর ভাইয়ের সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে। একদিন মারামারি করেছিল আবির, তাই তাকে ওর ভাই মেরে অনেক কথা বলে, যার কারণে বাসা থেকে চলে যাই। আর কেমন যেন বাসার একটা আলো নিভে যায়। এই বলে আম্মু কান্না করে দিল আর বলল আবার যে কবে ফিরে আসবে আল্লাহ জানে। সেখানে থাকার কিছুক্ষণ পরে আমি চলে আসি আর বলে, তুই কেমন আছোস, কোনো টাকা লাগলে বলিস। এ হলো বন্ধুত্ব, যেখানে সব কিছু ক্ষুদ্র। আমি ভালো আছি আর আমার টাকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, লাগলে বলবি, ঠিক আছে। আরও কিছুক্ষণ কথা বলে ফোনে কেটে দিলাম। আর মায়ের কথা শুনতে ইচ্ছা করছিল, তাই মার ফোনেই ফোন দিলাম, কিন্তু ফোনটা তো বন্ধ। এখন কী করি? ও, ভাবির ফোনে ফোন দিয়ে দেখি কী করে যাই। যেভাবে সেই কাজ, তাই ভাবির ফোনে ফোন দিলাম। তখন রিসিভ হলো। আপনাদের হয়তো ভাবছেন কেন হাসানকে বললাম না মাকে ফোন দিতে, কারণ হাসান বাড়িতে নেই, তাই তার ফোন দিয়ে কথা বলতে পারিনি। গল্প ফেরা যাক। হ্যালো, কেমন আছেন ভাবি? কে, আবির? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মা কই, মার কাছে একটু দেওয়া যাবে? মার কথা শুনতে অনেক ইচ্ছা করতেছে। আর ভাই কই? তোমার ভাই বাড়িতে নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। আর হ্যাঁ, মা এখানে আছে, কথা বলো। কে ফোন করেছে? দেখো কে ফোন করেছে। তখনই, কেমন আছো মা? কে, আবির? এ বলে আম্মু কেঁদে দিল। আমারও চোখে পানি এসে গেল। বাবা, তোকে ছাড়া আমি ভালো নেই, তুই চলে আয় না। তুই কোথায় আছোস বল, আমি এসে তোকে নিয়ে আসবো। না আম্মু, যে অপবাদ নিয়ে আমি এসেছি তা মিথ্যা প্রমাণ না করা পর্যন্ত আমি আসবো না। তবে চিন্তা করো না, আমি ভালো আছি অনেক। আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কারণ আর কিছু সময় কথা বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে না গিয়ে আঙ্কেলের সাথে অফিসে গেলাম। অফিসে গিয়ে আমি অবাক, কারণ আজকে সকল কর্মীরা তাদের কাছে মনোযোগী, তা দেখে আমি আর আঙ্কেল অনেক খুশি। কিন্তু এভাবে তো চললে না, একজন ম্যানেজার লাগবে। তাই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো, এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, অনন্যাদের কোম্পানির নাম। এর জন্য ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। আর 2 দিন পরে ইন্টারভিউ। আপনাদের কাছ থেকে 2 দিন গ্রুপ করি, 2 দিন পর আঙ্কেল আমাকে ইন্টারভিউ নিতে বলে, যার কারণে ইন্টারভিউ নিতে যাই। বেলা রাখা ভালো, বলে রাখা ভালো। আমি এক জায়গায় গিয়েছিলাম, যে কারণে আসতে একটু লেট হয়ে যায়। আমি গিয়ে 4জন ব্যক্তিকে ম্যানেজার পদ দিলাম। ও, আপনারা তো বুঝতে পারছেন না। চলেন ফ্ল্যাশব্যাকে যাই। এদিকে 8 থেকে 10 জন লোক বসে আছে, কখন ইন্টারভিউ শুরু হবে, তো তারা একে অপরের সাথে কথা বলছে। আজকাল চাকরির যে অবস্থা, ঘুষ ছাড়া চাকরি খুব কষ্টকর। দ্বিতীয়জন বলে, আমি 10 লক্ষ জমে রেখেছি ভালো কোনো চাকরির জন্য। তৃতীয়জন বলে, এখন টাকায় সব টাকা দিলেই চাকরি হবে, না হলে নাই। আপনি চাকরি পেলে কী করবেন? চতুর্থজন, সব জায়গায় টাকা দেখে না, অনেক জায়গায়। আমি নিজের জন্য না, এই কোম্পানির জন্য যা করব, কেননা এর দ্বারাই আমার জীবন চলবে, যার কারণে এখানে চাকরি হলে আমি আবার সর্বোচ্চ দিয়ে কাজ করব, এমনকি জীবন দিয়েও দিব। 5জন বলে, আমি এখানে কাজ করে নিজের জীবন করব। আর কয়েকজন আরও অনেক কথা বললো, আর আমি ওদের সাথে বসে ওদের কথা শুনছিলাম। তবে মাস্ক পরে থাকায় অফিসের কেউ চিনতে পারিনি। আরও একটা কারণ আছে, কেননা আমি অফিসে এর আগে মাত্র ওই দিন এসেছিলাম, এই জন্য। তো ওপরের বর্ণনা অনুযায়ী তখন আমি যখন চতুর্থ ব্যক্তিকে সিলেক্ট করলাম, তখন কয়েকজন বললো, আপনি না আমাদের সাথে ইন্টারভিউ নিতে এসেছেন? তখন আমি বললাম, আমি আপনাদের ইন্টারভিউ নিতে এসেছিলাম, আর ওর সাথে কথা ঠিক আছে, যার কারণে তাকে সিলেকশন করেছি। আমি তাকে নিয়ে গেলাম আঙ্কেলের রুমে, আর সব কথা বলে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম, আর বললাম কালকে থেকে ডিউটিতে আসতে। পরের দিন আমি আঙ্কেল আর অফিসে গেল না, তাই আমি আগে গেলাম অফিসে। ধরতে গেলে আমি বস। সেদিন গিয়ে, স্যার আসতে পারি? আসো আর বসো। ধন্যবাদ স্যার। স্যার, আমার কী কাজ করতে হবে বলেন? আমি তাকে তার সকল কাজ বুঝিয়ে দিলাম। এখন তো বলবেন অয়নকে। অয়ন হলো এখন নতুন ম্যানেজার, যাকে কালকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ কয়েক মাস পর, বা আমার প্রথম বর্ষের ফাইনাল এক্সামের রেজাল্টের পরের দিন, অন্যদের বাড়ি থেকে বের হয়ে অজানা গন্তব্যে পা বাড়িয়েছি। আপনারা তো বুঝলেন না কেন বার হলাম, তা না হয় পরেই জানবেন। ভেবেছিলাম যেন আমার সাথে এমন হয়। আমি কি এমন করেছি মিথ্যা অপবাদে বাসা থেকে বের হওয়া? এদিকে আমার ভাইয়ের মনে রাজ, মনে মনে আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তুই তো আমার আপন কেউ না, যার কারণে তোর সাথে এমন করেছি। আমি চাইনি এই বিশাল সম্পত্তির অধিকারী অন্য কেউ একজন হোক। আমার এই পাপ জীবনের ক্ষমার অযোগ্য। জান্নাত মনে মনে বলে, আবির, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি, কিন্তু আমি কি করব? তখন তো আমার করার কিছু ছিল না, আমার কোনো দোষ ছিল না। আবার আপনাদের গত পর্বে বলা হয়েছিল আমাকে অনেক বড় হতে
আবার আপনাদের গত পর্বে বলা হয়েছিল আমাকে অনেক বড় হতে হবে, অনেক টাকা হতে হবে, কিন্তু এখন সব ধোঁয়াশা। তো বন্ধুরা, আজকের গল্পটা এ পর্যন্তই। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।